ভারতের তরফ থেকে এই চিকেন নেকের কাছে পিঠে কিন্তু ব্রাহ্মস থেকে আরম্ভ করে সার্ফেস টু এয়ার মিসাইল থেকে আরম্ভ করে আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আরম্ভ করে রাফাল স্কোয়াড্রন সব দিক দিয়ে উত্তরবঙ্গে রাফাল রাখা রয়েছে একেবারে। সুতরাং এটা যদি ইউনুস ভাবছে যে ঠিক আছে চায়নাকে এগিয়ে দেবো, যেখানে পারবো পাকিস্তানকে সাইডে নিয়ে আসবো, আমরা পেছনে থাকবো, কারণ আমাদের সেই সামর্থ্য নেই। কিন্তু কথাটা হচ্ছে ইউনুসকে এটা বুঝতে হবে যে চায়নাকে এখনের জন্য এগিয়ে নিয়ে একটা অস্থিরতা বানাবার চেষ্টা করা হচ্ছে ঠিকই, কিন্তু এটা কিন্তু ব্যাকফায়ার করতে পারে ইউনিসের ওপর। এবং যতদূর আমি আমার কাছে সূত্র মারফত যেটা আসছে, বাংলাদেশের ভেতরে কিন্তু ইউনিসের অবস্থা এখন সত্যি শোচনীয়, কোনো মতে টিকে আছে কিন্তু। এটা শহীদুল আরেকটু বেটার বলতে পারবে এই জায়গায়, এটা শহীদুল আরেকটু বেটার বলতে পারবে যে এই মুহূর্তে সত্যি ইউনিস সরকারের যেটাকে বলে অ্যাপ্রুভাল রেটিং সেটা কতটা? কারণ তিনি অগস্ট মাসে ক্ষমতা আসীন হয়েছেন, 1 বছর শেষ হতে চললো, প্রায় অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু যে সমস্যাগুলি বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে গুরুতর, সেটা অর্থনীতি হতে পারে, সেটা অন্যান্য সমস্যা হতে পারে, সেইগুলো থেকে কি বারবার নজর ঘোরাবার জন্য এই ধরনের মন্তব্য করা হচ্ছে? এবং আমি দেখছিলাম যে বাংলাদেশের মিডিয়াতেও যে ধরনের কভারেজ এখন হচ্ছে, সেখানে চূড়ান্ত প্রপাগ্যান্ডা, মানে মোহাম্মদ ইউনুসকে নিয়ে চূড়ান্ত প্রপাগ্যান্ডা হচ্ছে। এবং যে ছাত্ররা মোহাম্মদ ইউনুস সরকারের সাথে সম্পৃক্ত ছিল তারাও বেরিয়ে এসে নতুন দল করেছেন, যে বিএনপি দল, তাদের অবস্থানটাও এখন খুব শোচনীয় হয়ে গেছে, নির্বাচনের কোনো ডেডলাইন নেই। তাহলে এটা কি চলছে? এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের পুরাতন যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগটা এখন রাজনীতিতে নেই এবং সমমনা তাদের দলগুলো নেই। এই মুহূর্তে যারা দেশে রাজনীতি করার সুযোগ পাচ্ছে তাদের মধ্যে প্রধান দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা বিএনপি কিন্তু আজকে এই সরকারের মতিগতি বুঝে গেছে। এরা যে স্বল্প সময়ের জন্য রাষ্ট্র ক্ষমতায় আসেনি, বা ইনুস যে একটা লোভী মানুষ, সে দীর্ঘস্থায়ী ভাবে ক্ষমতায় থাকতে চায়, এটা কিন্তু সে ক্লিয়ার করে ফেলেছে। তার তত্ত্বাবধানে একটি রাজনৈতিক দল নতুন গঠন হয়েছে, যেটি ছাত্রদের দল তুমি বলবে, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি। এবং এটিকে প্রোটোকল দিয়েই সরকার বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম পরিচালনা করাচ্ছে। এবং তাদের দলে যারা নেতৃত্বে রয়েছে এরা প্রত্যেকেই ছাত্র। আমরা যারা চাকরির দাবিতে যারা কিছুদিন আগে, 1 বছর আগে হয়নি, তারা আন্দোলন করেছে, সেই ছাত্ররা আজকে সেই আন্দোলনটা কোথায়? আমি সেই প্রশ্নটাই করছি, এই যে কোটা, সেই কোটা আন্দোলন কোথায়? এখন তো ক্ষমতার আন্দোলন হচ্ছে। আমি সেটাই বলছি যে কোটা থেকে হয়ে গেছে ক্ষমতা। কোটা নিয়ে আর কেউ কোনো মন্তব্য করছে কি বাংলাদেশে? এখন কোটা নেই বাংলাদেশে, কোটার আন্দোলন নেই। এবং ছাত্রদের জন্য যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, যেটা বলা হচ্ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, তুমি কাল দেখো, কাল ঢাকা ইউনিভার্সিটিতে একটি ছাত্র মারা গেছে। ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে দীর্ঘ 17 বছর পর একটা ছাত্র হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। কাল জগন্নাথ ইউনিভার্সিটির স্টুডেন্টরা ঢাকার যে যমুনা, যেখানে প্রধান উপদেষ্টার বাসভবন, সেখানে ঘেরাও করেছিল এবং সেখানে কিন্তু একটি বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বোতল ছুঁড়ে মাথায় মারা হয়েছে একজন উপদেষ্টার, উপদেষ্টা মাহফুজ আলম। তো এই যে মানুষের যে ক্ষোভ, এই যে ছাত্ররা বোতল ছুঁড়ে মেরেছে, জুতো ছুঁড়ে মারছে, স্লোগান দিচ্ছে, এই ছাত্ররাই কিন্তু জুলাই আগস্টে এই আন্দোলনের সঙ্গে ছিল। তারা এই আন্দোলন করেছিল এই সরকার, মানে শেখ হাসিনা সরকারের পতনের জন্য, এবং এই সরকার তারা প্রতিষ্ঠা। এবং শহীদুল, শুধু তাই নয়, আমরা যেটা দেখতেও পাচ্ছি এবং সেটা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আমাদের দর্শক বন্ধুরাও গিয়ে দেখতে পান, যে ছাত্রদের আন্দোলনের পেছনে লাখো ছাত্ররা ভিড় করছিলেন, সেই ছাত্রদের সমর্থন এখন আর তারা পাচ্ছেন না। যে ছবির কথা বললো শহীদুল, যে মাহফুজ আলম, তিনি যখন জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্ররা গতকাল প্রোটেস্ট করছিলেন, তাদেরকে ঠান্ডা করতে গেলেন, তখন তার দিকে বোতল ধেয়ে আসলো। ঠিক তেমন ভাবেই এখন বিভিন্ন সময় যখন আন্দোলন হচ্ছে বা বিভিন্ন ইস্যু নিয়ে যখন তারা বেরোচ্ছেন, তখন ছাত্রদের থেকে বেশি শুধুমাত্র মাদ্রাসার ছাত্র, মানে ছাত্রদেরও একটা তুলনামূলক পার্থক্য তৈরি হয়েছে অয়নজিৎ দা। সব ছাত্র নয়, এখন শুধুমাত্র মাদ্রাসার ছাত্ররা বেশি বেরোচ্ছেন। ইন্দ্র, একটা বিষয় যোগ করি, তুমি আরেকটু ক্লিয়ার হওয়া যাবে যে ইউনুসের সঙ্গে এখন শুধুমাত্র একটি গোষ্ঠী সম্পৃক্ত আছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি বাংলাদেশে, এবং যারা এন্টি ইন্ডিয়া। তার প্রমাণ তুমি দেখো যে সম্প্রতি সময় শাহবাগে এই ছাত্রদের যে আন্দোলনটি হয়েছে, যেটি এই সার্জিজ আলম এবং
হাসনাত আব্দুল্লাহ, যারা ছাত্র আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিল, তারা যে আন্দোলনটি করেছে সেই আন্দোলনটি ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন। সেই আন্দোলনের শেষে যখন তারা সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, সেখানে তারা জাতীয় সঙ্গীত গেয়ে উদযাপন করছিল তাদের বিজয়, যেটা তারা মানে দাবি করছে তাদের বিজয় হয়েছিল। সেইখানে শাহবাগে তাদেরকে জাতীয় সঙ্গীত গাইতে দেওয়া হয়নি। কারা গাইতে? টুপি মাথায় মাদ্রাসার ছাত্র, এবং যারা প্রকাশ্যে বলেছে জাতীয় সঙ্গীত হিন্দুর গাওয়া জাতীয় সঙ্গীত গাওয়া যাবে। আচ্ছা, তো রবীন্দ্রনাথের লেখা সেটা জাতীয় সঙ্গীত, সেটা এখন তারা বলেছে এভাবে যে হিন্দুর লেখা, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত গাওয়া যাবে। তার মানে সেখানে কিন্তু সাধারণ মানুষের আজকে কোনো অবস্থা নেই। যারা মুক্তিযুদ্ধের সপক্ষের বা যারা বাংলাদেশী চেতনা, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে, তাদের অবস্থান আজকে নেই। একটি গোষ্ঠী যারা আইএসআই দ্বারা নিয়ন্ত্রিত, যারা বাংলাদেশের বিপক্ষে শক্তি, যারা বাংলাদেশের বাঙালিয়ানার বিপক্ষ শক্তি, তারাই মূলত ইউনূসের সঙ্গে। সত্যি তো মুক্তিযুদ্ধের চেতনাকে অনেকেই ভয় পাচ্ছেন যে মুক্তিযুদ্ধের চেতনাকে তাহলে একেবারে সিস্টেম্যাটিক্যালি মুছে দেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে। কারণ এমন একটি অ্যাডমিনিস্ট্রেশন এবং তাদের ভারত সরকার তরফ থেকে যেটা তাদের পার্সপেক্টিভ, যে এটি একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাই তাদের সাথে যে এনগেজমেন্ট, সেই এনগেজমেন্টটা খুবই লিমিটেড। কারণ তাদের ম্যান্ডেটও লিমিটেড। তাদের ম্যান্ডেট একটাই, যে একটা সুস্থ গণতান্ত্রিক পরিসরে একটা নির্বাচন করিয়ে একটা নতুন সরকারকে প্রতিস্থাপন করার। কিন্তু শহীদুল যেটা বলছে যে কোনো রকম ভাবেই কোনো ইঙ্গিত এই মুহূর্তে মোহাম্মদ ইউনূসের কাছ থেকে পাওয়া যাচ্ছে না যে তিনি ক্ষমতা হস্তান্তর করতে চলেছেন। তিনি এখানে রয়েছেন এবং তিনি যে রাজনীতি করে ক্ষমতা আরো বেশি দিন ধরে রাখতে চান, সেটাও স্পষ্ট হয়ে যাচ্ছে। বিএনপির মতো দল, তারাও আস্তে আস্তে সেই আভাসটা পাচ্ছেন এবং কোথাও তাদের মধ্যেও কিন্তু একটা হতাশার জন্ম নিচ্ছে। আওয়ামী লীগ, সে দলটিকে এই মুহূর্তে ব্যান করে দেওয়া হলো, তাদের ছাত্র সংগঠনকে ব্যান করা হয়েছিল, এবার দলটিকেই ব্যান করে দেওয়া হলো। এবং ইউনূস যেভাবে কন্টিনিউয়াস একটা ভারত বিরোধী প্রপাগান্ডাও দেখা যাচ্ছে, এবং মিডিয়াকেও পুরোপুরি তিনি বাংলাদেশের বুকে কবজা করে নিয়েছেন। পাকিস্তানকে ওপেন স্পেস দিয়ে রেখেছেন, আইএসআই কে আহ্বান করছেন রেড কার্পেট, তিনি নিজে চায়নায় যাচ্ছেন। এমন কোনো কিছু তিনি করছেন না যেটা দিয়ে কোথাও গিয়ে তিনি ইন্ডিয়ার কনফিডেন্স জিততে পারবেন, কিন্তু এমন প্রত্যেকটি কাজ তিনি করছেন যেটা দিয়ে তিনি ইন্ডিয়াকে বিব্রত করতে চান। আমার প্রশ্ন হলো, তিনি মোদির সাথে সাক্ষাৎকার চাইছিলেন, বারবার করে চাইছিলেন, কিন্তু প্রতিটা মুহূর্তে এমন কিছু জিনিস তিনি করছেন, এবং সাক্ষাৎ হওয়ার পরেও তিনি এমন কথা বললেন গত মাসে সাক্ষাৎকারের পরে, যেখানে গিয়ে তার ইন্টেনশনটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে, ভারতকে বিব্রত করা। এটা নিয়ে তো কারোর মনে কোনো ডাউট থাকতে পারে না। একদম, আমার মনে হয় মোদিজির সঙ্গে যখন ওনার দেখা হলো বিমস্টেকের সামিটের সময়, ওই দেখাটা ইউনূস এই জন্য বেশি করে চাইছিল যাতে ভারতের প্রধানমন্ত্রী যখন ওনার সঙ্গে দেখা করবেন, একটা ইনডিরেক্ট